হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে গিভেন পয়েন্টসের উপর ভিত্তি করে রাইটিং লেখা যায়। আর রাইটিং নিয়ে বেশি টেনশন করার প্রয়োজন নেই। তোমাদেরকে বেসিক গ্রামারের উপর একটু দখল তৈরি করতে হবে, স্পেশালি use of verbs, use of verb of possession, that means has have had, use of active and passive verb, and mainly tense. You cannot skip it. এই সমস্ত কয়েকটা জিনিসের উপর যদি একটু পরিমাণ নলেজ অর্জন করতে পারো, তাহলেই যে পয়েন্টগুলো দেওয়া থাকে সেই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা ক্লাস 9 এবং 10 মাধ্যমিক পাস করার জন্য বা ভালো স্কোর করার জন্য আমাদের অতটা টেনশন করার কিছু নাই। কারণ এখানে তোমাদের রাইটিং বলতে যেটা চাওয়া হয় বা যেটা দেখা হয় সেটা হচ্ছে যে তোমরা জাস্ট বেস লাইনটা অর্জন করেছে কিনা। বেস লাইন বলতে বোঝায় যে তোমরা নিজের থেকে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারছো কিনা। এই ছোট সেন্টেন্সগুলো তৈরি করার জন্য বেসিক গ্রামারটা তোমাদের একটু শিখতে হবে। তাছাড়া এই সমস্ত পয়েন্টগুলোকে একটু এনলার্জ করা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, যে পয়েন্টগুলো দেওয়া থাকে সেই পয়েন্টগুলোর ভিত্তিতে কিভাবে রাইটিং লেখা যায় আমি সেটা তোমাদেরকে একটু সহজ টেকনিকের মাধ্যমে দেখাচ্ছি। তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেজ নাম্বার 74 এক্সারসাইজ 5 যে রিপোর্টটা দেওয়া আছে মিদনাপুর ডিস্ট্রিক্ট আন্ডার ফ্লাড, এই রিপোর্টটা যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো টেক্সট বইটা ফলো করো এবং আমি কিভাবে সেগুলোকে রাইটিংয়ের মধ্যে নিয়ে আসছি সেটা তোমরা লক্ষ্য করতে থাকো। এক একটা পয়েন্ট ধরে ধরে আমরা সামনে দিয়ে যাব এবং দেখবে পয়েন্টগুলো ব্যাখ্যা করাও শেষ হয়ে যাবে, আমাদের রাইটিংও শেষ হয়ে যাবে। রিপোর্ট তার একটা নির্দিষ্ট ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামের মধ্যেই তোমাকে পুরো রাইটিংটা লিখতে হবে। ডায়াগ্রামটা কি না, প্রত্যেকটি রিপোর্টের একটা হেডলাইন অবশ্যই দিতে হবে। সেই হেডলাইনটা প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটার অবশ্যই তোমরা ক্যাপিটালে লিখবে। তাহলে এখানে যে রিপোর্টটা দেওয়া আছে পয়েন্টগুলো, কোশ্চেনটা দেখো, সেখানে দেওয়া হয়েছে ডিভাস্টেটিং ফ্লাড। এই ডিভাস্টেটিং ফ্লাড, তাহলে এটাকে যদি আমরা টাইটেলের মধ্যে মেনশন করে দিই আমার মনে হয় বেটার হবে। তাহলে তোমরা লিখবে কিভাবে, লিখতে হবে এইভাবে, এ ডিভাস্টেটিং ফ্লাড। এবার শুধু এইটুকু যদি আমরা লিখে দিই আমরা বুঝতে পারবো না যে ফ্লাডটা কোথায় পেয়েছে। তার জন্য আমাদের অবশ্যই জায়গাটা মেনশন করে দিতে হবে, ইন মেদিনীপুর। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে এবং চেষ্টা করবে এই যে হেডলাইনটা এটা যেন একটা সেন্টেন্সের মধ্যে আসে, একটা লাইনের মধ্যে আসে, কারণ এটা লাইনটা চেঞ্জ করাটা দৃষ্টিকটু। আমি এখানে করলাম যেহেতু জায়গাটা কম আছে।
এরপর এইখানটা নিচে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার। এরপর চলে এসো বাম, এখানটা একটা প্লেস উল্লেখ করতে হবে। প্লেস বলতে আমরা কোন জায়গাটা উল্লেখ করব, যে জায়গাটা ইম্পর্টেন্ট। মিদনাপুর দেওয়া আছে, ঠিক আছে, একটা ডিস্ট্রিক্টের নামে একটা নিউজ পেপার রিপোর্ট পাবলিশ হতেই পারে। আমরা তার জন্য এখানে জায়গাটা সিলেক্ট করব মিদনাপুর, এরপর কমা দেব। এরপর তোমাকে একটা ডেট দিতে হবে। ডেটটা কি ডেট? এই ডেটটা হচ্ছে ডেট অফ পাবলিশিং অফ দ্য রিপোর্ট। যে ডেটটাতে রিপোর্টটা পাবলিশ হবে সেই ডেটটা উল্লেখ করতে হবে। তাহলে এখানে দেখো পয়েন্টে দেওয়া আছে মান্থ অফ জুলাই, এখানে সাল ফল কিছু উল্লেখ করা হয়। সুতরাং আমরা এখানে কি করবো বলতো, যে এখানে সাল যেহেতু দেওয়া হয়নি, আমরা 2025 সালের জন্য রিপোর্টটা বানাতে পারবো। তাহলে 2025 সালে যদি জুলাই মাস দেওয়া থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখানে জুলাই মাসের কোনো একটা ডেট উল্লেখ করে দিতে পারবো। 20 জুলাই আমি উল্লেখ করলাম, কমা দিয়ে লিখবে 2025। এরপর আমরা বডি অফ দ্য রিপোর্ট এটা শুরু করব। বডি অফ দ্য রিপোর্টে ফার্স্ট লাইনে যে যে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে প্রথমেই লিখতে হবে যেটা, সেটা হচ্ছে ঘটনা, তার প্রতিটা হবে প্লেস, তার প্রতিটা হবে ডেট। তাহলে এরপর আমরা শুরুটা যদি করি, ঘটনা দিয়ে শুরু করতে হবে। যেটা তুমি হেডলাইনে লিখেছো সেটাই তুমি স্টার্টিং লাইন বডি করতেই পারো। তাহলে আমরা এখানে শুরু করলাম, এ ডিভাস্টেটিং ফ্লাড। এরপরে এখানটা একটা ভার্ব লাগবে, এটা সাবজেক্ট করবো। ভার্বটা কি হতে পারে? বন্যায় কি পড়ে, বন্যা কি হয়, বন্যায় ছড়িয়ে পড়তে পারে, বন্যা কোন একটা জায়গায় ধাক্কা মারতে পারে। যদি তুমি এখানে লিখো ধাক্কা মারো তাহলে হিট, আর যদি বলো ছড়িয়ে পড়া তাহলে সেটা হবে ব্রেকআউট, থেকে পাস্ট হবে ব্রোক আউট। কোথায়, যেহেতু জায়গাটা উল্লেখ করা আছে মিদনাপুর, তাহলে আমরা এখানে লিখলাম ইন মিদনাপুর। এরপর ডেটটা লিখতে হবে। তাহলে কি লিখলাম, ডেভাস্টেটিং ফ্লাড ব্রোক আউট ইন মিদনাপুর। মাসটা যেহেতু 20 জুলাই, জুলাই মাস 20, ডেটটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে পাস্টের একটা ডেট লিখবো, মানে 20 আগে। তাহলে এখানে তুমি লিখতে পারো 19 জুলাই ইন মিদনাপুর। সরি, এখানে একটা অন আছে, ডেটে রাখবে অন 19 জুলাই, 2025। এখানে উল্লেখ হলো কি কি, ডিভাস্টেটিং ফ্লাড ঘটনা, প্লেস, এটা হলো ডেট। ফার্স্ট লাইন, রিপোর্টের ফার্স্ট লাইন এটা অবশ্যই মেনটেন করতে হবে। এর পরে পয়েন্ট দেওয়া আছে, দেখো আমাদের দুটো পয়েন্ট অলরেডি কভার হয়ে গেছে। মিদনাপুর ডিস্ট্রিক্ট হয়েছে মান্থ অফ জুলাই, আমি যেহেতু ডেট উল্লেখ করে দিয়েছি সুতরাং মান্থ কভার হয়ে গেছে। এর পরে পয়েন্ট আছে হেভি রেনফল। তাহলে এই যে ফ্লাডটা, সেই ফ্লাডটার কারণ হচ্ছে হেভি রেনফল। তাহলে আমরা এখানে লিখবো পরে পয়েন্টটা, দ্য কজ, কজ মানে হচ্ছে কারণ, দ্য কজ অফ ফ্লাড, বন্যার কারণ ছিল, ওয়াজ, কি ছিল, হেভি রেনফল। হেভি রেনফলটা কি শুধুমাত্র 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হয়? নিশ্চয় হয় না। তাহলে এটা কি হয়, এটা অন্তত পক্ষে ফর 48 আওয়ার্স করে দিলাম,
48 ঘন্টা ধরে হেভি রেনফল হয়েছিল। এই হেভি রেনফল 48 ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত, সেটাই ছিল বন্যার কারণ। এরপরে কি হয়েছে, যে অতিরিক্ত পরিমাণ বৃষ্টি যদি হয় তাহলে তার রেজাল্টটা কি হয় না, নদীগুলো ওভারফ্লো করতে থাকে। এবার নদী যদি ওভারফ্লো করে তাহলে সেটা কি হয় না, তার একটা লেভেল থাকে, জল প্রবাহিত হওয়ার একটা লেভেল থাকে। এবার লেভেলটাকে যদি অতিক্রম করে যায় তাহলে সেটাকে বলা হয় ডেঞ্জার লেভেল। তাহলে এখানে নদীগুলো ওভারফ্লো করছিল ডেঞ্জার লেভেলের উপর দিয়ে। তাহলে কতগুলো, সব নদীগুলো নিশ্চয় নয়, তাহলে কিছু 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 নদী, তার মানে সাম রিভার্স। কোথাকার রিভার্স? মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমরা এখানে আর মেদিনীপুর নামটা লিখবো না, শুধুমাত্র ইন দা ডিস্ট্রিক্ট লিখলেই হবে। সাম রিভার্স ইন দা ডিস্ট্রিক্ট, অলরেডি মেদিনীপুর উল্লেখ করা আছে, এটা অন্য কোনো ডিস্ট্রিক্টকে বোঝাবে না। সাম রিভার্স ইন দা ডিস্ট্রিক্ট, এখানে দেওয়া আছে দেখো ওভারফ্লোয়িং, আইএনজি ফর্মে আছে। তাহলে এটা নন ফাইনাইট আছে, ফাইনাইট করার জন্য আমরা কি লিখবো? ওয়ের ওভারফ্লোয়িং। এই বি ভার্বটা যদি না দেওয়া হয় তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। ওয়ের ওভারফ্লোয়িং, কেমন ওভারফ্লোয়িং করছিল? অ্যাবাভ ডেঞ্জার লেভেল, বিপদ সীমার উপর দিয়ে ওভারফ্লো করছে। তার ফলটা কি হয়েছে? এই যে নদীগুলো ওভারফ্লো করছে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে, তার রেজাল্টটা কি হয়েছে না, তার রেজাল্ট হয়েছে না ট্রিজ আপরুটেড। এটা তো খুব সহজ একটা ঘটনা, যে বহু ধরনের গাছ, এখানে লক্ষণীয় বিষয় ট্রিজ আপরুটেড, ইডি ফর্মে দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা ফাইনাইট করতে যাই, এখানেও আমরা অবশ্যই বি ভার্ব সাপ্লাই করব। সেই বি ভার্বে কি হবে? ট্রিজ, এটা বহুবচন আছে, তাহলে অবশ্যই পাস্ট। রিপোর্ট মানে সবসময় পাস্টে হবে। রিপোর্ট কোনদিন প্রেজেন্ট বা ফিউচার টেন্সে লেখা যায় না। রিপোর্ট মানে অলরেডি দা ইনসিডেন্ট হ্যাপেন্ড, তার উপরে আমরা কিছু রাইটিং লিখছি, সুতরাং এটা পাস্ট কেস। তাহলে ট্রিজ আপরুটেড, এক দুটো ট্রি নয়, অনেক ট্রিজ। তাহলে আমরা এখানে ম্যানি ওয়ার্ডটা লাগাতেই পারি, ম্যানি ট্রিজ ওয়ার আপরুটেড। হয়ে গেল ওই পয়েন্ট শেষ। এরপর আছে ম্যানি ভিলেজেস ফ্লাডেড, তাহলে ফুল স্টপ দিয়ে দিলাম। ফুল স্টপ দেওয়ার পর আমরা বলতে পারি, আবার দেওয়া আছে ম্যানি। তাহলে ম্যানি শব্দটা বারবার শুনতে খারাপ লাগছে, তোমরা এখানটা এরকম ভাবে লিখতে পারো, সাম ভিলেজেস ওয়ার ফ্লাডেড। নন ফাইনাইট ছিল, ফাইনাইট করলাম। ওয়ার আপরুটেড, নন ফাইনাইট ছিল, ফাইনাইট করলাম। ইডি ফর্মে ছিল, তার আগে বি ভার্ব সাপ্লাই করলাম, ফাইনাইট হয়ে গেল। লস অফ হিউম্যান, তাহলে ফ্লাডেড যখন হয়েছে তাহলে নিশ্চয়ই সেখানে মানুষ তো অবশ্যই মারা যাবে। মানুষ যদি মারা যায় তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব? সেটা লেখার জন্য লস অফ হিউম্যান, মানুষের ক্ষয়ক্ষতি, আমরা বিভিন্ন সংখ্যায় দিতে পারি। এখানে সংখ্যা দেওয়া নেই, যদি কোথাও সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাটা লিখবে, যদি সংখ্যা না দেওয়া থাকে তাহলে সেটা লেখার প্রয়োজন নেই। তুমি নিজের খেয়াল খুশি মতো যে কোনো সংখ্যা বসাতে পারবে। আমি এখানে মোটামুটি লিখে নিলাম 20 পিপল কি হয়েছিল? বন্যা জলে ডুবে গেছে। তাহলে 20 পিপল ড্রাউন, ড্রাউন মানে হচ্ছে ডুবে যাওয়া, ড্রাউন ইন ফ্লাড ওয়াটার, 20 জন লোক বন্যার জলে ডুবে গেছে। এরপর আছে অ্যানিমেল লাইফ, এটা তো স্বাভাবিক, কারণ মানুষ যেখানে মারা গেছে সেখানে তো অ্যানিমেল লাইফ, সে তো মারা যেতেই পারে বা জলে পড়ে ভেসে যেতে পারে। সেটার জন্য আমরা কি বলবো না, অ্যাবাউট, সংখ্যাটা নির্দিষ্ট নয়, বুঝতে পারছি না, তার জন্য অ্যাবাউট
100 animals কি হয়েছে, were জলে ভেসে গেছে, were washed away in flood, were washed away in flood। এটা হয়ে গেল পয়েন্ট শেষ। এরপর আছে রেস্কিউ অপারেশন, উদ্ধার কাজ। উদ্ধার কাজের জন্য কাদেরকে লাগানো হয়? অবশ্যই তোমরা জানো যে এখানে আর্মি ছাড়া উপায় নেই। আর আর্মি কাজে লাগানো হয়েছিল, এটার জন্য ইংরেজি হবে ওয়াজ প্রেসড ইনটু অ্যাকশন। কিসের জন্য কাজে লাগানো হয়েছিল? প্রেসড ইনটু অ্যাকশন মানে হচ্ছে কাজে লাগানো হয়েছিল ফর কি জন্য? ফর রেস্কিউ অপারেশন, উদ্ধার কাজের জন্য। রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার, অপারেশন মানে হচ্ছে কাজ। তাহলে উদ্ধার কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছিল বা কাজে লাগানো হয়েছিল। এরপর পয়েন্ট দেওয়া আছে স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট। সরকার কি পদক্ষেপ নিয়েছে? না, সরকার ফার্স্ট যে পদক্ষেপটা নেয় সেটা হচ্ছে, এখানে সরকার বলতে কোন সরকার আমরা বলবো? দা স্টেট গভর্নমেন্ট, দা স্টেট গভর্নমেন্ট, GOVT ডট করে দিলাম, দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথম কি করেছে? যে কাজটা করে সেটা হচ্ছে সাপ্লাই করে, সাপ্লাইড, সাপ্লাই অলরেডি করে দিয়েছে তার জন্য সাপ্লাইড। কি কি সাপ্লাই করেছিল? ড্রাই ফুড অ্যান্ড পানীয় জল, শুকনো খাবার এবং পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার। কোথায় সাপ্লাই করেছিল? না, টু দা আক্রান্ত গ্রামে, টু দা এফেক্টেড ভিলেজেস, আক্রান্ত গ্রামগুলিতে। আর কি করেছে? মেডিকেল টিম পাঠানো হয়েছে তাদের ট্রিটমেন্টের জন্য। তাদের ট্রিটমেন্টের জন্য যে সমস্ত ব্যক্তিরা এখনো সেখানে বন্যা কবলিত হয়ে আছে। তাহলে সেটার জন্য আমরা কি লিখব? এটা একটা স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট। এখানে একটা সংখ্যা অনুযায়ী বসিয়ে দাও যে কোনো, আর 20 মেডিকেল টিমস। নিজের পছন্দ মতো সংখ্যা বসাতে পারবে, কোনো অসুবিধা নেই। 20 মেডিকেল টিমস, কারণ এখানে ভিলেজেস বলা হয়েছে, কতগুলো গ্রাম সেই সংখ্যাটা আমাদের কাছে পরিষ্কার নয়। সুতরাং আমরা বলতেই পারি 20টি, 30টি, 50টি। যদি 50টা গ্রাম হয় 50টি টিম পাঠাতে পারে। 20 মেডিকেল টিমস কি করা হয়েছিল? পাঠানো হয়েছিল। এটার জন্য হবে ওয়্যার সেন্ট। কোথায় পাঠানো হয়েছিল? ওই একই, টু দা flood affected villages, বন্যা কবলিত গ্রামগুলিতে পাঠানো হয়েছিল। কি জন্য পাঠানো হয়েছিল? উদ্দেশ্যটা নিশ্চয়ই পরিষ্কার, এটা আর আমাদের বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন নেই। আরেকটা স্টেপ স্টেট গভর্নমেন্ট নিয়ে থাকে, সেটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা এই বন্যার জলে মারা গেছে ডুবে, তাদের জন্য এককালীন কিছু টাকা স্টেট গভর্নমেন্ট ঘোষণা করে ক্ষতিপূরণ হিসাবে, সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। আর আরেকটা জিনিস উল্লেখ করতে হয় বন্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা গৃহহীন হয়ে যায় তাদের বাড়ি সরকার থেকে বলা হয় যে নির্মাণ করে দেওয়া হবে।
তাহলে এই দুটো ঘোষণা স্টেট গভর্নমেন্ট করে থাকে বন্যা চলাকালীন। তাহলে আমরা এখানে লিখব ওই দুটো পয়েন্টকে, দা গভর্নমেন্ট ডিক্লেয়ার, এটাকে ক্ষতিপূরণ বলা হয়, ডিক্লেয়ার এ কম্পেনসেশন, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড এ কম্পেনসেশন of rupees 2 lakh for যারা মারা গেছে তাদেরকে বলা হয় ভিকটিম, তাহলে ফর ইচ ভিকটিম। অ্যান্ড আরেকটা জিনিস ঘোষণা করে, আমি একটু আগে বললাম, ঘোষণাটা হচ্ছে এইটা যে যারা গৃহহীন হয়েছে তাদের জন্য সরকার বাড়ি বানিয়ে দেবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা এইভাবে লিখব, অ্যান্ড the homeless would be এখানে মঞ্জুর করা হলো, would be granted, তাদেরকে গৃহহীনদেরকে মঞ্জুর করা হবে, কি করা হবে, would be granted houses. The government declared a compensation of rupees 2 lakh for each victim. যারা মারা গেছে তাদের জন্য 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে। আর the homeless, যারা গৃহহীন হয়েছে তাদেরকে would be granted houses, তাদেরকে বাড়ি গ্র্যান্ট করা হবে। তাহলে আমাদের সমস্ত পয়েন্ট শেষ, এবং as per points given you have to write the writings, and if you can try to follow this process, it would be easier for you to cover any type of writing. Otherwise, if you try to cram or memorize the writings, it will be very difficult for you to cross your gates, either in your annual test or third summative or mathematics exam or in any other higher exams. So friends, be with my channel and keep watching it, and try to follow my channel every day, because I am uploading at least one video or sometimes 2 videos in a single day. If you watch regularly, you will be greatly benefited, I hope. Once again, thanking you all. Today's video I am stopping here. Dhanyawad.